বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরেমা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে হিসাব বিজ্ঞানের ষষ্ঠ ক্লাসে আমরা আলোচনা করব অ্যাকাউন্ট ফর রিসিভেবল নিয়ে, বা অ্যাকাউন্টিং ফর রিসিভেবল, বা বাংলায় যেটাকে বলে যে প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ, এটা নিয়ে আলোচনা করব। এই আলোচনার কয়েকটা ভাগ থাকবে। প্রথমে যেটা থাকবে যে প্রাপ্য হিসাব রক্ষণ কী, বা প্রাপ্যগুলো কী কী, তারপরে প্রাপ্য হিসাব রক্ষণ করতে গেলে আমাদের কী কী ধাপ অতিক্রম করতে হয়। দ্বিতীয়ত আমাদের লাগবে যে অনাদায়ী বা সন্দেহজনক পাওনা সঞ্চিতির হিসাব, তারপরে প্রাপ্য বিল বা প্রাপ্য বিলের হিসাব রক্ষণ প্রক্রিয়া, এগুলো আমাদের আজকের আলোচনায় থাকবে। প্রথম হচ্ছে আমাদের প্রাপ্য টাকার অর্থ কী, এটা আমার জানতে হবে। প্রাপ্য টাকার অর্থ হচ্ছে তুমি যদি কোনো কাউকে কোনো সার্ভিস প্রদান করো বকেয়ায় বা বাকিতে, অথবা যদি কোনো পণ্য বিক্রি করো বাকিতে, অথবা যদি অন্য কোনোভাবে হোক অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে তুমি যদি টাকা পাও বা তোমার প্রতিষ্ঠান যদি টাকা পায়, তাইলেই মানে প্রাপ্য টাকা হইল আর কি। যে আর্থিক যে দাবি, এটাই হলো প্রাপ্য টাকা। এখন তোমার প্রাপ্য টাকা জন্য তোমাদের কী কী প্রকারভেদ, এটা আমাদের জানতে হবে। তো প্রাপ্য টাকা হইতে পারে তোমার এক নাম্বার হচ্ছে যদি আমরা দেনাদারের কাছে প্রাপ্য টাকা পাই। দেনাদারটা কীভাবে হবে? যদি আমরা পণ্য বিক্রি করি বা সেবা দেই, তারা তাহলে আমাদের দেনাদার, তাদের নিকট আমার পাওনা সৃষ্টি হয়, এরা আমাদের টাকা দিবে, এরা হইলে আমাদের প্রাপ্য টাকার একটা হিসাব। তারপর সব প্রাপ্য নোট, টাকা পরিশোধের বিপরীতে আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি থাকে, তাকে প্রাপ্য নোট বলা হয়। এই নোট সাধারণত 30 থেকে 90 দিন মেয়াদি হয়ে থাকে। তাহলে এটাও কিন্তু আমার জন্য একটা প্রাপ্য টাকা হিসাবে কাজ করে। তারপর অন্যান্য প্রাপ্য টাকা যেটা হতে পারে সেটা হলো যেমন প্রাপ্য সুদ থাকতে পারে, ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণকে কখনো প্রদত্ত ঋণ হতে পারে, সেটাও আমার জন্য প্রাপ্য টাকা। কর্মচারীদেরকে প্রদত্ত অগ্রিম হতে পারে, ফেরতযোগ্য আয়কর হতে পারে ইত্যাদি। অর্থাৎ যেই টাকাগুলো আমরা পাবো অন্য থার্ড পার্টির কাছ থেকে, এগুলোই আসলে আমাদের জন্য কি প্রাপ্য হিসাব আর কি। তারপরে তোমার যেই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের প্রাপ্য হিসাবের সাথে আমাদের প্রাপ্য হিসাবের স্বীকৃতি বিষয় আছে। ধারে যখন পণ্য বিক্রি করব বা সেবা করব, তারা যদি কোনো বিল আমাকে দেয়, সেটা 1930 সালের বিক্রয় আইন অনুযায়ী বিক্রিত পণ্যের মালিকানা সত্ত্ব ক্রেতার নিকট হস্তান্তরিত হলেই প্রাপ্য হিসাবে স্বীকৃতি হয়ে যায় আর কি। তারপরে তোমার আমাদের যেই জিনিসটা লাগবে যে প্রাপ্য হিসাবের জন্য আমরা তার কাছে টাকা পাবো, সে যদি কোনো একটা নোট দেয়, তাহলে ওই নোট মেয়াদ পূর্তিতে আমরা ভাঙায়া এই টাকাটা কী করতে পারবো, টাকাটা আদায় করতে পারবো আর কি। তারপরে তোমাদের যেটা যে আমাদের অনাদায়ী পাওনা সৃষ্টি হয় জায়গায়, যে আমরা যাদের কাছে টাকা পাই সবাই অনেক সময় কী করে না, টাকা পরিশোধ করে না আর কি। তো টাকা মানে বা কিছু অংশ অনাদায়ী থাকতে পারে। তো সেই অনাদায়ী অংশ থাকলে আমাদের কি করতে হবে, এটারও হিসাবভুক্ত এই চ্যাপ্টারেই করতে হবে। তো সেটা হচ্ছে এই, যেমন আমরা মনে করি যে আমরা কারো কাছে, একটা লোকের কাছে জনাব ট্রেডার্সের নিকট ধারে বিক্রি করছি 2,30,000 টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতির আগের উদ্বৃত্ত ছিল 6,000 টাকা। উক্ত তারিখে তিনি অনাদায়ী পাওনা হিসাবে 4,000 টাকা অবলম্বনের সিদ্ধান্ত গ্রহণ করছে, আর ধারে বিক্রয়ের উপর 4% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই হিসাবগুলো আমরা কীভাবে করবো আর কি। অর্থাৎ যেটা নতুন করে অনাদায়ী পাওনা সঞ্চিতি হইল আর কি, অনাদায়ী পাওনা সেটা হলো 4,000 টাকা, তাহলে তার জন্য লিখতে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিটে 4,000, আর প্রাপ্য হিসাবে কমাই দিতে হবে, এটা হবে ক্রেডিট 4,000 টাকা। তারপরে তোমার যে আগে থেকে যেহেতু টাকা আছে, তাহলে অনাদায়ী পাওনা আর অনাদায়ী পাওনা সঞ্চিতি এই নতুনটাও আমার হিসাবভুক্ত করতে হবে। তারপরে এইটার ফলাফলটাকে আবার আমার আয় শতাংশ ডেবিট আর অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট দিয়ে আমার কী করতে হবে, হিসাবটাকে লেনদেনভুক্ত
করতে হবে। তারপরে আমাদের যে জিনিসটা লাগবে যে অনাদায়ী পাওনার জন্য আমাদের ভবিষ্যৎ করতে হয়, ভবিষ্যৎ প্রভিশন সৃষ্টি করতে হয়। আবার অনেক সময় অনাদায়ী পাওনা কী করা যায়, টাকা পাওয়া যায়। তো টাকা যদি পাওয়া যায়, যেটা পূর্বে অবলোপন করা হয়ে গেছিলো, তার জন্য 2টা জাবেদা করতে হবে। প্রথমটি হচ্ছে পূর্বে অবলোপনকৃত অনাদায়ী পাওনা সমন্বয়ের মাধ্যমে প্রাপ্য হিসাব খাতটি আগার পূর্বাবস্থায় ফিরে আনতে হবে। তার জন্য জাবেদা হবে প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সন্দেহজনক সঞ্চিতি হিসাব ক্রেডিট। তারপরে আবার অবলোপনকৃত পাওনা যখন আদায় হবে, তার জন্য আরেকটা জাবেদা করতে হবে, তখন হবে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর প্রাপ্য হিসাবে আমাদের জাবেদাগুলো আমাদের জানতে হবে। প্রাপ্য হিসাবে জাবেদাগুলো হবে নিম্নরূপ, যে পূর্বে যদি বাট্টা সঞ্চিতি না থাকে তাহলে জাবেদা হবে বাট্টা প্রদান বা মঞ্জুর করা হলে জাবেদা হবে প্রদত্ত বাট্টার ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর নতুন বাট্টা সঞ্চিতি সৃষ্টির জন্য জাবেদা হবে প্রদত্ত বাট্টা ডেবিট, প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি ক্রেডিট। 3 নম্বর হচ্ছে প্রদত্ত বাট্টা হিসাবের জের আর সাধারণ হিসাবে স্থানান্তর করার জন্য সেটা হবে আয় সারাংশ হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা হিসাব ক্রেডিট। আর প্রাপ্য হিসাবে বাট্টা সঞ্চিতি বা প্রদত্ত বাট্টা সঞ্চিতি পূর্ব থেকে যদি থাকে তাহলে 1 নম্বর হবে বাট্টা যখন মঞ্জুর করব তখন জাবেদা হবে প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর 2 নম্বর হচ্ছে প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতির জন্য জাবেদা হবে প্রদত্ত বাট্টা ডেবিট, প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি ক্রেডিট। আর 3 নম্বর হচ্ছে প্রদত্ত বাট্টাকে আয় সারাংশ হিসাবে স্থানান্তর করার জন্য হবে আয় সারাংশ হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা হিসাব ক্রেডিট। আর নতুন বাট্টা সঞ্চিতি নির্ণয় করার জন্য আমি কীভাবে নির্ণয় করব, প্রাপ্য হিসাব আমি লিখব, তার থেকে অলিখিত অনাদায়ী পাওনা বাদ দিব আর অলিখিত প্রদত্ত বাট্টাটা বাদ দিব। তারপরে তোমার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিও বাদ দিব, তাইলেই তোমার বাট্টা সঞ্চিতিযোগ্য প্রাপ্য হিসাব পাওয়া যাবে। এখানে আরেকটা কথা মাথায় রাখতে হবে যে যদি বাট্টা বাবদ বিশদ আয় বিবরণীতে স্থানান্তরের পরিমাণ জানা থাকে তাহলে হবে প্রদত্ত বাট্টা লিখিত যোগ অলিখিত, যোগ হবে নতুন সঞ্চিতি, বাদ হবে পুরাতন সঞ্চিতি। এই কথাটা তোমাদের কী রাখতে হবে, মাথায় রাখতে হবে। তারপরে আরেকটা জিনিস এই জায়গায় প্রয়োজন হবে, কারবারি বাট্টা এবং নগদ বাট্টা নিয়ে তোমার জানতে হবে। পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমাদের এই 2 প্রকারের বাট্টা কী করা হয়, প্রদান করা হয়। একটা হচ্ছে কারবারি বাট্টা, আর একটা হচ্ছে নগদ বাট্টা। কারবারি বাট্টাটা হচ্ছে এই যে ব্যবসায়ীর সাথে স্বাভাবিক এবং সুসম্পর্ক বজায় রাখা এবং সর্বোপরি বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে পণ্যের তালিকা মূল্য হতে যে পরিমাণ টাকা ছাড় দিয়ে থাকে তাকে কারবারি বাট্টা বলে। এই বাট্টার হার দ্বারা বিক্রয় মূল্য অপরিবর্তিত রাখা সম্ভব হয়। এক্ষেত্রে চালান মূল্য হতে কারবারি বাট্টা বাদ দিয়ে নিট চালান মূল্য নির্ধারণ করা হয়। আর নগদ বাট্টা হচ্ছে পণ্যের ক্রেতাকে নির্ধারিত ধারকাল বা ক্রেডিট পিরিয়ড যেটা আছে এর মধ্যে পাওনা পরিশোধে উৎসাহিত করার জন্য বিক্রেতা কর্তৃক যে মূল্য মকুফের সুযোগ প্রদান করা হয় তাকে নগদ বাট্টা বা বিক্রয় বাট্টা বলা হয়। আচ্ছা, তারপরে ক্রেডিট কার্ডের আমার কিন্তু বর্তমানে অনেক প্রচলন আছে। তোমরা জানো যে ক্রেডিট কার্ড লেনদেন হয়, যে ক্রেডিট কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ডের বিভিন্ন নাম আছে, যেমন কোনোটা ভিসা কার্ড, কোনোটা মাস্টার কার্ড, কোনোটা আমেরিকান এক্সপ্রেস কার্ড ইত্যাদি আর কি। ক্রেডিট কার্ডকে 2 শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্যাংক ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ড হচ্ছে প্রতিষ্ঠানকারী হচ্ছে ব্যাংক। যখন ক্রেডিট কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান ব্যাংক হতে কী করে মানে হিসাব করে তখন তাকে ক্রেডিট কার্ড অনেক সময় দেওয়া হয় আর কি, এবং এই কার্ডে লেনদেন করলে ডাইরেক্ট তার টাকা তার ব্যাংকে হিসাবভুক্ত করা হয় আর কি। এবং এটা ওই নগদ বিক্রয়ের মতোই ব্যাপারটা অনেকটা ওরকম হয়ে থাকে। যেমন একটা উদাহরণস্বরূপ যে রাইসা কোম্পানি এটা তাদের একজন ক্রেতা জনাব কবির এর নিকট আইএফআইসি ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মাস্টার কার্ডের মাধ্যমে 10,000 টাকা মূল্যের সাপ্লাইজ বিক্রি করছে। মানে আইএফআইসি ব্যাংক এরূপ ক্রয়ের জন্য 3% হারে চার্জ করে থাকে। তাহলে এটা হবে এরকম যে সে যে তোমার নগদান হিসাবে যাবে কিন্তু আসলে 10,000 টাকার মধ্যে 9,700 টাকা, আর ওই 3% যেটা এটা কিন্তু ধার্যকৃত চার্জে যাবে। তাহলে ডেবিট হবে 2টা এক্ষেত্রে। একটা হবে
যে নগদান হিসাব ডেবিট ৯,৭০০, আর ধার্যকৃত চার্জ হবে ৩০০, আর বিক্রয় কিন্তু হবে ১০,০০০ টাকা। অর্থাৎ যদি নর্মালি সে বিক্রি করতো ক্রেডিট কার্ড ছাড়া, তাইলে যাবে হয়তো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট ১০,০০০। যখন এটা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রয় হবে তখন কিন্তু এই ধার্যকৃত চার্জটা নগদ টাকা থেকে কমে যাবে। তখন নগদান হিসাব হবে ৯,৭০০, ধার্যকৃত চার্জ হবে ৩০০, আর এই দুইটা ডেবিট হবে, আর বিক্রয় কী হবে, ক্রেডিট হবে আর কি। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস যেটা লাগবে যে আমাদের প্রাপ্য নোট। প্রাপ্য নোট হচ্ছে বিক্রয়কৃত পণ্যের আমি বিক্রয় করার পরে তারা কি করবে, একটা নগদ টাকা না দিয়ে আমাকে নোট দিবে একটা সময়ের জন্য, এটাই হচ্ছে প্রাপ্য নোট। মানে এই প্রাপ্য নোট দিয়েও আমি কি করতে পারি, টাকা পয়সা মানে একটা নির্দিষ্ট সময় শেষে এদের কাছ থেকে টাকাটা পেতে পারি আর কি। আর এখানে আরেকটা জিনিসটা যেটা আছে যে প্রাপ্য নোটকে বাট্টাকরণ করা যায়। আমি যেহেতু প্রাপ্য নোটে একটা মেয়াদ থাকে, মেয়াদের আগে আসলে টাকাটা ভাঙানো যায় না, কিন্তু আমি যদি চাই আর কি, তাহলে এই প্রাপ্য নোটটাকে মানে কিছু টাকা কম নিয়ে, অর্থাৎ বাট্টাকরণ করে ওই টাকাটা এখনই নিয়ে নিতে পারি, আর যার কাছ থেকে বাট্টাকরণ করব সে ওই মেয়াদ পূর্তিতে ওই পুরো টাকাটাই কী করতে পারবে, পাওনাদারের কাছ থেকে পেতে পারবে আর কি। আশা করি তোমরা এই আলোচনায় বুঝতে পারছো। তারপরে যদি তোমার কোনো সমস্যা থাকে আর কি এই প্রাপ্য হিসেবে, তাহলে তোমরা 10টা থেকে 11টা পর্যন্ত আমি তোমাদের জন্য এই সার্ভিসটা মোবাইলে প্রদান করি। তারপরে জুম আইডি আছে আমার একটা, সেই জুম আইডির মাধ্যমে প্রদান করি। আর তারপরে তোমার যেটা আছে কী বলবো এটাকে আমি, ওই যে মানে অর্থাৎ তোমরা জুম আইডি বা আমাদের যে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিংয়ের একটা ফেসবুক গ্রুপ আছে, যে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং গভর্নমেন্ট হাবিবগঞ্জ কলেজ, এই আইডি থেকেও তোমরা প্রশ্ন করে তোমরা এটা জানতে পারো। কারণ আমার কিন্তু এখানে সব আলোচনা করা সম্ভব হয় না, তো যেগুলো তোমার আলোচনা প্রয়োজন হয় মানে এর বাইরেও যদি কোনোটা বোঝার প্রয়োজন হয়, তোমরা আমার সাথে কথা বলে এটা সমাধান করে নিবা। এই করোনাকালে তোমরা সব ঘরে থাকবে আশা করি। তোমাদের শুভকামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।